তুমি কিন্তু আমাদের সঙ্গে পুরী বেড়াতে যাচ্ছ মা? দেখি না, ওসব দেখা দেখি নয়। তুমি যাচ্ছ আমাদের সঙ্গে, না গেলে তোমার জামাই কিন্তু অসন্তুষ্ট হবে। আমি আগেই তাকে বলে রেখেছি। মাও যাচ্ছে আমাদের সঙ্গে, সেভাবেই হোটেল বুক করেছে। যাওয়ার তো খুবই ইচ্ছে মা, কিন্তু সংসার ছেড়ে যাই কি করে? ছেলের বউটি তো বটের দিদি, দুটো কাজটি ছেড়ে দুভাগ করবে না, আমাকে সব করতে হয়। কি কাজ তোমার সংসারে? ঝি আছে, রান্নার লোক আছে, লোকও তো বেশি নয়। তাছাড়া বৌদিকে কাজকর্ম শিখতে হবে। বিয়ের আগে আমি তো একলা জলও গড়িয়ে খেতাম না, কত বকতে তুমি। তা কি আজ করছি না সংসার, রান্না বান্না থেকে শুরু করে সবই তো নিজের হাতে করছি। তোর মতো যদি আমার বউ হতো, আমি তো পড়তে যেতাম। বিরাট বড় লোকের মেয়ে, পড়তে পড়তেই বিয়ে হয়েছে, কাজ কিচ্ছু জানে না। তুমি চুপ করো তো মা। আমার বাবা কি করি? আমারও তো বিয়ে পরীক্ষার আগে বিয়ে দিয়ে দিলে তোমরা। আরে মিনু, তুই কার সঙ্গে এলি? বড় মামির বোন এসেছে। কোথায় দীপা? দিদার সঙ্গে ঘরে কথা বলছে। এই মরেছে, এক্ষুনি তো পাঁচালি শুরু করে দেবে। আমার হয়েছে যত জ্বালা। এটি তো ননদের মেয়ে না? হ্যাঁ, ছোট রেখে ওর মা মারা গিয়েছিল, শাশুড়ি মানুষ করেছে। আমরা পুরী যাব, মা একা থাকবে, তাই বড়দিকে বলেছিলাম ওকে পাঠিয়ে দিতে। পুরীতে তোমরা কতদিন থাকবে ছোট মামি? কেন? না, আমার স্কুল আছে তো, বেশি দিন কামাই হলে অসুবিধায় পড়ে যাব। বড় মামি বললেন ওরা 3-4 দিন থাকবে, 4 দিন হলে কোনো অসুবিধা নেই, বেশি যেন না হয় ছোট মামি। সে দেখা যাবে। মা তুমি একটু বসো, আমি জল খাবার পাঠিয়ে দিচ্ছি। এই তো একটু আগে দুপুরের ভাত খেলাম। একটু আগে মানে বেলা 12টায় খেয়েছি, এখন 4টে বাজে। টাইম মতো খাওয়া দাওয়া না করলে শরীর নষ্ট হয়। শরীরটার দিকে একটু নজর দাও দেখি। দেখতেই ওরকম, শরীরে কিচ্ছু নেই তোমার। বড় মামি তোমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, মায়ের মতো কি আর বাসে? খেতে পড়তে দিতে হয়, তাই কোনো আন্তরিকতা নেই। থাকবে কি করে? রক্তের সম্পর্ক নেই, ননদের মেয়ে, মাথার বোঝা ফেলে দিতে তো আর পারে না। আমি সব শুনেছি উর্মির কাছে। দেখুন দিদা, আমি কি আর বলতে যাচ্ছি ভাই, তবে বাবা মা না থাকার যে কি কষ্ট আমি বুঝি। আমারও বাবা মা ছিল না, কাকার কাছে মানুষ, কাকিমার দু চোখের বিষ ছিলাম আমি। ভাগ্য আমার ভালো ছিল, তাই বড় লোকের ঘরে বিয়ে হয়ে গেল। তাই বলছি মায়ের বিকল্প হয় না। এটা আপনি ঠিকই বলেছেন। দিদা যখন বড় মামার বাড়িতে থাকে আমার কোনো অসুবিধা হয় না, তারপরেই দিদিমা যখন চলে আসে। মিনু, ছোট মামি কেন ডাকছেন শুনে আয়। যাচ্ছি। দীপা মাসি, তুমি যাওয়ার সময় ছোট মামিকে একটু বুঝিয়ে বলে যেও তো, আমি কিন্তু বেশি দিন স্কুল কামাই করতে পারবো না। আচ্ছা ঠিক আছে। তুমি বড় মা বোন? হ্যাঁ মাসিমা, আপনি তো ছোটদের মা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। উর্মির মুখে তোমার কথা শুনেছি, তুমি নাকি লেখাপড়ায় খুবই ভালো। কি পড়ো তুমি? এমএ দেব। ও মা, তাহলে তো বিদ্যের জাহাজ। না না, আমি একটা সাধারণ মেয়ে। ও সাধারণ মেয়ে বলো? না মাসিমা, আমি অতি সাধারণ মেয়ে। সাংসারিক অবস্থা খুব একটা ভালো নয়। বড়দা বিয়ে করে আলাদা সংসার পেতেছে, বাবা সামান্য পেনশন পায়, আর ছোট ভাইটা চাকরি করে। আচ্ছা, তোমার বড়দি ওই মেয়েটার কথা বলছে কেন বলতে পারো? বোঝা বলছেন কেন মাসিমা? অনাথা মেয়ে,
কিন্তু কথাবার্তা তো অনাথ মেয়ের মতো নয়, বয়স অনুপাতে বেশ চালাক। কেন, কি বলেছে মিনু? আমি ওর মনের কথা বার করবার জন্য জিজ্ঞাসা করলাম, বড় মামি বোধহয় তোমাকে মায়ের মতো স্নেহ করে। উত্তরে বললে, ছাই, মায়ের বিকল্প হয় নাকি? নেহাত দিদা আছে, তাই বেশি কিছু বলতে পারে না। দিদা যখন চলে আসে, অনেকদিন না খেয়ে আমাকে স্কুলে যেতে হয়। মিনু, মিনু এক কথা বললে? মিথ্যা কথা। বাংলায় একটা প্রবাদ আছে, এক গাছের চাল আর এক গাছে লাগে না। যতই তোমরা ভালোবাসো, মায়া দেখাও, গভী কিন্তু বলবার নয়। তাহলে ভস্তে ঘি খাচ্ছে কেন তোমার বড়দি? বিয়েও তো দিতে হবে ওই মেয়ে, তাতে ধরো 3-4 লাখ টাকা বেরিয়ে যাবে। কিন্তু আমি যে বিশ্বাস করতে পারছি না মাসিমা, মিনু এসব কথা বলতে পারে? বড়দের মুখটা রুক্ষ, কথা বললে মনে হয় ঝগড়া করছে, কিন্তু আমি তো ওখানে থাকি। মিনু না খেয়ে স্কুলে গেছে, এমন ঘটনা আমার চোখে একদিনও পড়েনি। মা, ধরো। মুখে কম। আপনি এখানে বসবেন কেন? আপনার চা জল খাবার ভেতরে দিয়েছি। এখানেই না ছোট বৌমা, তোমার মায়ের সঙ্গে গল্প করতে করতেই খাবো। মা, বসে খাও। তাহলে ও বাবা, খাওয়ার মতো কি? এটা কি? এটা ফটো কি? খাওয়াটা ফটো কি? আরে গুরুত্বের কি খাওয়া যাচ্ছে না? আমি চা খাই না, জানেন? আপেল, কলা, সন্দেশ, এসব হালকা খাবার খুবই ভালো শরীরের পক্ষে। না না, বাড়িতে শুধু কফি খাই। কফি হবে তো? বাড়িতে আপনার সবাই কফি খান মাসিমা? না না, কফি শুধু আমার জন্য। জামাই জামাই প্রতি মাসে আমার জন্য কফি পাঠিয়ে দেয়। সত্যি কথা বলতে কি না, জামাই আমার ছেলের চাইতেও বেশি। বাহ, সন্দেশটা তো চমৎকার। অবশ্য সন্দেশ আমি ভালোই খাই। আমাকে একটু কফি দেবে ছোট বৌমা? কফি নেই। চা মুড়ি খেলেন না? এই নাও মা কফি। কি হলো, চা মুড়ি খেলেন না কেন? শরীরটা ভালো লাগছে
আমি তিনজন বৌমা। মাসিমা, মাসিমা আপনি চুপ করুন। আমি কি আবল তাবল অসংলগ্ন কিছু বলছি না? আপনি শান্ত হন মাসিমা। সে অনেকদিন আগের কথা। ছেলেরা তখন বিয়ে শাদী করেনি। আমার কঠিন অসুখ হলো। নার্স থাকতেও 3 ছেলে পালা করে রাত জাগলো। তারপর ছেলেরা ডাক্তারকে বললে যত টাকা লাগুক আমরা দেব, আমার মাকে আপনি বাঁচিয়ে দিন ডাক্তার বাবু, বাঁচিয়ে দিন। ধান ভাঙতে শিবের গীত। সেসব কি স্বপ্ন? শুধু অনেক স্বপ্ন। আজও সেই ছেলেরা আছে, কিন্তু ভুলেও কোনোদিন জিজ্ঞাসা করে না মা তুমি কেমন আছো। আশা শুধু মায়া মরিচিকা, স্বপ্ন শুধু ব্যর্থতার গ্লানি, জীবন ধারণ শুধু দিনগত পাপক হয়, পাপক হয়। ডিসব্যালেন্স হয়ে গেছে। কি বলছে তা নিজেই জানে না। পাগলের পূর্ব লক্ষণ। জামাই এলে বলিস মানকুণ্ড মানসিক হাসপাতালে নিয়ে গিয়ে দেখিয়ে আনবে। লক্ষণ আমি ভালো বুঝছি না উর্মি, শেষ পর্যন্ত না উন্মাদ হয়ে যায়। মানসিক রোগ? তুমি কিছু মনে করো না উর্মিদি, ভুলটা তো তুমিই করেছো। আমি ভুল করেছি? তোমার মাকে দিলে আপেল আঙুর সন্দেশ কলা, আর ওনাকে দিলে শুকনো মুড়ি আর চা। দেখো দীপা, আড়ালে দিতে পারতেন, উনি জানতেও পারতেন না, আর নিজেকে অবাঞ্ছিত অবহেলিত ভাবতেন না। আমারও দৃষ্টিকটু লাগছিল। আমার মাকে আমি লুকিয়ে খেতে দেব কেন? এই সংসারে আমার কোনো অধিকার নেই? তাছাড়া উনি তো বেহায়ার মতো এখানে এসে বসলেন। মা বছরে মাত্র 2 বার আসে, তাকে আমি একটু ভালো মতো খাওয়াতে পারবো না? তাতেও মানুষের গায়ে জ্বালা ধরবে? রোজগার কিন্তু ওই বুড়ির ছেলেই করে। আমিও ভিখারির মেয়ে নই। আমাকে তুমি রোজগার দেখিও না। নেহাত তুমি বড় জায়ের বোন, তাই অপমানগুলো মুখ বুজে সহ্য করে নিলাম। তুমি আত্মীয়, বেড়াতে এসেছো, 2 দিন থাকো, কিন্তু আমার সংসারে নাক গলিও না। এক লেখকের একটা লেখা পড়েছিলাম। উনি লিখেছেন মেয়েরাই মেয়েদের শত্রু। কথাগুলো অক্ষরে অক্ষরে সত্যি। ওখানে আমারও আছে। কি দরকার ছিল ওদের মধ্যে কথা বলার? যুগটাই যেন বদলে যাচ্ছে ধীরে ধীরে। আসলের চেয়ে নকলের কদর বেশি। বাবার চাইতে শ্বশুর বেশি সম্মান পায়, মায়ের চাইতে শাশুড়ি। ভাইকে সহ্য করতে পারে না, অথচ বউয়ের ভাই এলে মুরগি কিনে আনে। একেই বলে সত্যি সেলুকাস। কি বিচিত্র এই দেশ। ও দীপা মাসি, কি রে মিনু, কি হয়েছে? এদের বোধহয় আর পুরী যাওয়া হবে না। কেন? ঘর নাকি বুক হয়ে গেছে? একটু আগে ছোট মামি এসে তার শাশুড়িকে বললে আপনি পুরী যাবেন, মাও যাবে আমাদের সঙ্গে। সঙ্গে সঙ্গে ছোট মামি বললে আমি যাব না, তুমি তোমার মাকে নিয়েই পুরী চলে যাও। কিন্তু মামা মামিকে এত করে বোঝাচ্ছে, মায়ের অনেক দিনের সাধ, কি হবে মাকে নিয়ে গেলে? মামির একটাই কথা, তোমার মা গেলে আমি যাব না। তার আগে দিদা এমন সব কথা বললো ছোট মামাকে। কি বললো? বললে আমি তো তোকে পেটে ধরিনি, তোকে পেটে ধরেছে তোর শাশুড়ি, সেই তোকে মানুষ করেছে। নইলে আমার কপালে জোটে শুকনো মুড়ি, আর তোর শাশুড়ি খায় আপেল আঙুর সন্দেশ। আমার কপালে চাটুকুও জোটে না, আর তোর শাশুড়িকে খাওয়াস কফি। মামা একেবারে চুপ। এই যে মা দীপা, বিয়ে এলাম পুরী যাওয়া বন্ধ করে। আমার বুকের জ্বালাটা একটু উপশম হয়েছে। আমার ছেলে পরিশ্রম করে কারি কারি টাকা রোজগার করে ঘরে আনবে, আর 5 ভূতে
সেইভাবে চললে আর কেউ আপনাকে অবহেলা করতে পারবে না। বলো। ভালো করে দেখালে কেউ শুনেছে নাকি? যুক্তি আছে, এই প্রতিবাদী ঠিক আছে। যা বললাম সেইভাবে চলবেন। মিথ্যে কথা বলবো মা? কতদিনই বা বাঁচবো? তার জন্য মিথ্যে কথা বলতে হবে? দেখুন মাসিমা, প্রয়োজনে মিথ্যে বলতে হয়, এতে পাপ হয় না। যুধিষ্ঠির দ্রোণগুরুকে মারবার জন্য মিথ্যে কথা বলেনি। আমি বলছি আপনার লাঞ্ছনা গঞ্জনা অবসান হবে। ছেলের বউয়েরা আপনাকে মাথায় করে রাখবে। এবার আপনার শান্তি হয়েছে তো? এখনো তো চলতে ফিরতে পারছেন, এই যখন চলতে পারবেন না তখন তো আমাদের দয়ার উপরেই আপনাকে চলতে হবে। না বাছা, তোমাদের দয়া আমি চাই না। আমার রাধা মাধব যতক্ষণ আমার কাছে থাকবে, কারোর অনুগ্রহে প্রত্যাশী আমি হব না। তাই নাকি? ওই রাধা মাধব আপনাকে দেখবে? দেখবে বাছা, নিশ্চয়ই দেখবে। তোমরা মুখ ফিরিয়ে নিতে পারো, কিন্তু ওই ঠাকুর কোনোদিন আমার সঙ্গে ছলনা প্রবঞ্চনা করবে না। তোমরা যদি ভেবে থাকো আমি সহায় সম্বলহীন, সেটা তোমাদের ভুল ধারণা। আছে নাকি মোটা ব্যাংক ব্যালেন্স আপনার? ব্যাংকে কানাকড়িও নেই, কিন্তু আমার যা আছে তোমার বাবার মতো 10টাকে আমি কিনে নিতে পারি। তোমাদের ভরসায় আর আমি নেই, বুঝেছো? আমি জানতাম ছেলেরা একদিন পর হয়ে যাবে, কিন্তু আমার ঠাকুর কোনোদিন পর হবে না, পর হবে না। অগাধ ভক্তি ঠাকুরের ওপর। আমার মনে হয় উর্মিদি, তার কারণ আছে। কারণ তুমি লক্ষ্য করেছো কিনা জানি না, উনি যেখানেই যান ওই মূর্তিটাকে সযত্ন নিজের কাছে রাখেন, একদম কাচ্ছাড়া করে না। অতি ভক্তি। ভক্তি নয়, আমার মনে হয় উর্মিদি, এর মধ্যে রহস্য আছে। রহস্য? আমার মনে হয় উর্মিদি, মূর্তিটা সোনা। আরে এটা সদাবাদের রূপ। কি বলছো? হ্যাঁ, কথাবার্তা শুনে তো তাই মনে হচ্ছে, নইলে এত জোর দিয়ে পুরি কি করে বলে রাধা মাধবী আমাকে দেখবে? কি করে বলে আমার কাছে যা আছে তাই দিয়ে তোমার বাবার মতো 2-4টাকে আমি কিনে নিতে পারি? কিন্তু এত টাকা উনি পেলেন কোথায়? মূর্তি দেখে মনে হচ্ছে কম করে হলেও 250 গ্রাম হবে। তা তো হবে, বেশিও হতে পারে। তাহলে তুমি হয়তো জানো না, তোমার শ্বশুর মানে ওনার স্বামী আয়কর অফিসার ছিলেন, হাতে ঘুষ নিতেন। তুমি কি ভাবো তিনি ওনাকে নিঃসম্মান করে রেখে গেছেন? আমার কিন্তু তা মনে হয় না। কথাটা তুমি ঠিকই বলেছো, সঙ্গতি আছে বলেই বড় বড় কথা বলতে পারছে। অর্থের জোর থাকলে মানুষের অহংকার হয়। তুমি আসবার আগে আমাকে বললে যে বউ আমার সঙ্গে ভালো ব্যবহার করবে আমার ঠাকুর আমি তাকেই দিয়ে যাব। আবার বললেন এই মূর্তি যদি আমি কাশী বিশ্বনাথ মন্দিরে দিই, যতদিন বাঁচবো আমার ভাত কাপড়ের অভাব হবে না। তোদের পুরী যাওয়া আর হলো না? কি যে করি! সামান্য ভুলে নিজের আখে নষ্ট করে না উর্মিদি। কথাই বলে যে গরুটা দুধ দেয় তার চাটও সইতে হয়। একটু অভিনয় করে যাও, আখেরে তোমারই লাভ হবে। মিথ্যা কথা গেল। কি বলে গেল মেয়েটা? ওকে বলো না মা, আমার শাশুড়ির অনেক টাকা আছে, প্রায় 300-400 গ্রাম সোনা। কি বলছিস? এত সোনা? যে মূর্তিটা পুজো করে
ওটা সোনার। এ হ্যাঁ, সেই জন্যই কাজ ছাড়া করেন না, স্নান করতে গেলেও সঙ্গে রাখে। আমাকে কি বললেন জানো মা? বললেন তোমার বাবার মতো 10 ঘন্টা পর্যন্ত আমি দিনে নিতে পারি। তুই পরীক্ষা করে দেখেছিস মূর্তিটা সোনার তো? হ্যাঁ হ্যাঁ, দেখেছি বলেই বলছি। আচ্ছা মা, কি করে ভজানো যায় পুরীকে? ওই সব মানুষকে ভালোবাসা দিয়ে বোঝাতে হয়। শ্রদ্ধা করতে পারিস চাই না পারিস, দেখাতে হবে তুই শাশুড়ি অন্তপ্রাণ, মানে ভালোবাসার অভিনয় করতে হবে। মনে তোর যাই থাকুক, তার জন্য বহিঃপ্রকাশ না হয়। ওটা জিজ্ঞাসা করলে তোমাদের পুরী যাওয়া হচ্ছে কিনা। যাওয়া না হলে মিনুকে এখানে আটকে রাখার কোনো দরকার নেই, ও কালী দীপার সঙ্গে চলে যাবে। পুরী যাওয়া হচ্ছে মা, এবং আপনিও আমাদের সঙ্গে যাচ্ছেন। আমি যাব ভাগাড়ে। পুরী যাওয়ার ভাগ্য কি আমি করে এসেছি? ভাগ্য করে এসেছে তোমার মা। তোমার মাকেই নিয়ে যাও, আমি বুড়ি মানুষ। মা, রাগের মাথায় কি বলেছি সেই কথাগুলো মনে করে বসে আছেন? আপনার নিজের মেয়ে যদি বলতো, তাকে আপনি ক্ষমা করতেন না? দেখো বাবু, হ্যাঁ দিদি, কিন্তু আপনারই নেই, আমি শুধু পেটেই ধরেছি। সারা জীবন আপনার সেবা ওকে করতেই হবে। আপনি ওকে ক্ষমা করে দিন দিদি। ছেলে মানুষ, সংসারে কি বুঝে ওরা? আপনার সঙ্গে সেই তর্ক হওয়ার পর থেকে সমানে কাঁদছে আর চলছে। এ আমি কি করলাম মা? মাতৃতুল্য শাশুড়ি মনে ব্যথা দিলাম। দেখো ভাই, আপনি আমাকে ক্ষমা করুন মা, আমি ভুল করেছি। আপনি ক্ষমা না করলে নরকেও আমার ঠাঁই হবে না। আপনি যদি আমাদের সঙ্গে পুরী না যান, আমি আপনার ঘরে কথা বলে করবো। মা, বলুন, আপনি আমাকে মার্জনা করেছেন, বলুন, আপনি বলুন। ক্ষমা করলাম। মা, আপনি সত্যিই ভালো। আমি তো ভেবেছিলাম এই জন্মে আপনি আর আমার সঙ্গে কথাই বলবেন না। আপনি একটা কাজ করুন না মা, পাকাপাকি আমার এখানেই থেকে যান। তোমার এখানে? হ্যাঁ মা, আপনার ঠাকুরের জন্য ছাদে আমরা একটা ঘর করে দেব। নির্জনে নিরিবিলিতে আপনি পূজা আর্চা করতে পারবেন। ওই ঠাকুর নিয়ে আজ এখানে কাল এখানে ছুটে বেড়াতে হবে না। তাছাড়া আপনার স্বাস্থ্য তো ভালো নয় দিদি। এই কি ছুটে বেড়াবার বয়স? আপনি তাহলে সম্মতি দিচ্ছেন মা? আমাকে একটু ভাবতে দাও ছোট বৌমা। ভুল করে সম্মতি দেওয়া হয়তো ঠিক হবে না। আরো 2 ছেলে আছে, তারা কি বলবে? কিচ্ছু বলবে না, এতে বলা বলি কি আছে? ওরা তো আপনাকে বিদায় করতে পারলেই বেঁচে যায়। কর্তব্য করে যাচ্ছে, বিশেষ করে বড়দি। আপনার জন্য এতটুকু মমত্ববোধ নেই ওর। আচ্ছা দিদি, বলো। মানে বলছিলাম কি, আপনার ঠাকুরটা কি সোনার তৈরি? কেন বলো তো? না মানে সবসময় আঁচলের তলায় রাখেন কিনা, তাই ভাবলাম জিনিসটা হয়তো দামি হবে। ঠাকুর সোনার হোক, পেতলের হোক, মাটির হোক, তার দাম কি টাকায় পরিমাপ করা যায় ভাই? আমার গুরুদেব বলেছে, এটি তোমার রক্ষা কবচ প্রভা, কোনো সময় কাজ ছাড়া করবে না, করলেই বিপদ। ও করবার আগে এই অমূল্য রত্নটি কাউকেই দিয়ে যাব। আমাকেই দিয়ে যান না মা। তুমি তো ধর্মকর্ম মানো না বাছা, সন্ধ্যাবেলা প্রদীপ দাও না,
লক্ষ্মী চরিত্র বই কিনে পাঠিয়ে দিয়ে মা। প্রতি বৃহস্পতিবার আমি লক্ষ্মী পূজা করবো। তাই নাকি? হ্যাঁ মা, এখন আমি খুব ঠাকুর ভক্ত হয়ে গেছি। আপনার গুরুদেবকে একটা চিঠি লিখে দেবেন, আমি ওনার কাছে মন্ত্র নেব। ধরবো কি মোবাইলটা? হাজার হোক, আমরা তো হিন্দু মেয়ে নাকি, বলেন মা? আটমনি করে ডাক কথা কইব। ঠিক আছে, যদি দেখি তোমার সুমতি হয়েছে তোমাকেই দিয়ে যাবো এই অমূল্য রত্নটি। এক নম্বরের ঘরের বুড়ি। তোমার আবার বেশি বেশি কি করলাম? কেন জিজ্ঞাসা করতে গেলে ঠাকুরটা সোনার কিনা? যদি সন্দেহ করতো? আমি ভাবলাম তোমার আগে যেটুকু সন্দেহ ছিল এখন আর নেই। ওটা যে সোনার আমি এখন গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যাই, তোমার জামাইকে গিয়ে বলি 1 কেজি সন্দেশ নিয়ে আসবে, মাকে খাওয়াবো। কি বলছিস শুনি? 1 কেজি সন্দেশ? তবে প্রায়শ্চিত্ত করতে হবে না? ছেলে আর মা দুজনকেই বাজাবো ওই সন্দেশ দিয়ে। তোমার জামাই ভাববে তুমি কি করে এত মাতৃভক্ত থুড়ি শাশুড়ি ভক্ত হয়ে গেল। ওকে আমি বুঝতেই দেব না, ওটা আমার অভিনয়। স্কুলে তোরা নাটক করছিস? হ্যাঁ মাসি, জানো মাসি দীপাও নাচ করবে। মিনু, কি নাচ করবি স্কুলে? একবার দেখা তো। ভালো হয়নি মাসি। যা হয়েছে তাই কর না। আচ্ছা দাঁড়াও, দেখাচ্ছি, টেপটা চালিয়ে দিয়ে আসি। পালিয়ে যাচ্ছি গাই ঠিক না। দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো, দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, দিগন্তে। আকাশের লাগে ধাঁধা রবির আলো ওই কি বাধা, আকাশের লাগে ধাঁধা রবির আলো ওই কি বাধা, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, বুঝি ধরার কাছে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে দূর হয়ে তাই জাগলো, নীল দিগন্তে দিগন্তে নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো, অনেক কালের মনের কথা জানো, এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া, বুঝি এই ফাগুনে আপনাকে সে মাগলো, এই ফাগুনে আপনাকে সে মাগলো, সর্ষে খেতে ঢেউ হয়ে তাই জাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে। বাহ, খুব সুন্দর হয়েছে তো। মিনু, মিনু শুনে যা তো ভাই। যাচ্ছি দিদা। হ্যাঁ, তোদের নাটকের কি জানো নাম? মা নয় তবু মা। অদ্ভুত নাম, মা নয় তবু মা। কার লেখা বলতো? অগ্রদূতের? মাসি বোধ হয় কলেজে অভিনয় করেছ। মোটেই না। তাহলে দেখ, 10-15 বছর আগে বাজারে মেয়েদের নাটক পাওয়াই যেত না। এই ভদ্রলোক মানে অগ্রদূত মেয়েদের এই অভাবটা পূরণ করে দিয়েছেন। এখন অবশ্য আরো 2-1 লিখছে। নাটকে বৈচিত্র্য নেই। উনি একটা মেয়েদের
নতুন নাটক লিখেছেন, লাঞ্ছিতা জননী। তুমি কি করে জানলে মাসি? পরিচয় আছে তোমার সঙ্গে? আরে গল্পটা তো আমি ওনাকে বলেছি। তাই? এটা ভদ্রলোক কি বলো তো মাসি? কৃষ্ণ আমাদের এই শহরেই থাকেন? হ্যাঁ। কোথায় থাকেন? নাম কি মাসি? শুনেছি অগ্রদূত ছদ্মনাম। আসল নামটা জানতে আমার ইচ্ছে করে। দেখা হলে আমিও বলতাম ওনাকে, আমাদের ঠাকুমাকে নিয়ে একটা নাটক লিখুন না অগ্রদূত বাবু। হ্যাঁ মাসি, দারুণ হয় তাহলে। ঠাকুমার চরিত্রটা আমরা ঠাকুমাকে দিয়ে অভিনয় করাতাম, উনিও পেয়ে যেতেন একটা মজার টাইপ চরিত্র। লেখা হচ্ছে। মাসি, ঠাকুমাকে নিয়ে নাটক লেখা হচ্ছে? মাসি আমাদের সঙ্গে ইয়ার কি মারছে দিদি। ঠাকুমার চরিত্র নিয়ে নাটক, হাসির নাটক হবে, তার মধ্যে কোনো সিরিয়াসনেস থাকবে না, নেহাত জলো নাটক হবে। তোদের দেখে আমার করুণা হয় মাসি, তোদের ঠাকুমাও একদিন তোদের মতো উচ্ছল বেগবতী ছিলেন। কুমারী বয়সে ওদের মতোই স্বপ্ন দেখতেন, সবল সুস্থ স্বামী, ছোট্ট একটা সংসার, আর সেই সংসারের সর্বময় করতে হব আমি। দেখো মাসি, বিয়ে রাতেই হয়তো হাতে পেয়েছিল স্বপ্নলোকের চাবি, হয়তো পেয়েছিল একটা মানুষের বুকে জীবনের নিরাপত্তার আশ্বাস। ধীরে ধীরে সময়ের চাকা গড়িয়ে চলে, জীবনের শেকড় বসে যায় সংসারের মাটিতে। ফুলে ফলে শোভিত গাছটা হঠাৎ পাতা ঝরে যায়। একদিন দেখে যে মাটিতে তার শিকড় বসেছিল সেটা মাটি নয়, বালির ডিবি। মাসি, ঠাকুমা তোদের, আমার সঙ্গে ওনার রক্তের সম্পর্ক নেই, বড় বলে শাশুড়ি, এর বেশি কিছু নয়। কিন্তু তির্যক দৃষ্টি দিয়ে ওনার জীবনটা আমি লক্ষ্য করে চলেছি। কি অদ্ভুত জীবন! আগাছার মতো বেঁচে আছেন, খড়কুটোর মতো এ ঘাটে ও ঘাটে ভেসে চলেছেন। ওনার জীবনের কোনো নিরাপত্তা নেই। মাসি ঠিকই বলেছে। ঠাকুমা সত্যিই নিঃসঙ্গ, আমি মায়ের প্রথম সন্তান। আমাদের প্রাণের চাইতেও বেশি ভালোবাসতো ঠাকুমা। আমাকে বুকে চেপে না শুতে পারলে ঘুমই আসতো না। কখন যেন আমি দূরে সরে গেলাম নিজেই জানি না। দিদির আমার বেশি বেশি খেতে পারছে, পড়তে পারছে, ভালো মন্দ এটা সেটা এনে দিচ্ছে বাপি। মেজো কাকা ছোট কাকাও এটা সেটা এনে দেয়। আসলে পুরি চায় আমার আদেশ মেনে সবাই চলুক। সেটা কি সম্ভব? মায়ের সংসার মাই তো দেখবে, ওই পুরিটা নয়। 800 এখনো বলছি খেয়ে যান। কি খাবো? উনুনের ছাই। হাজার দিন বলেছি শক্ত ভাত আমি খেতে পারি না, সেই কাঁচা চালই খাওয়াবে আমাকে তুমি? সোজা কথা বলে দিলেই হয়, তোমার বোঝা আর আমরা বইতে পারবো না। ঘুরিয়ে মারা কেন? তোমরা তো চাও আমি মরে যাই। হ্যাঁ, চাই চাই, মরে গেলেই হয়। এইভাবে মানুষকে না জ্বালিয়ে গলায় দড়ি দিলেই হয়। দেবো, তাই দেবরে চালতামুখী। কিন্তু মরবার আগে আমি থানায় চিঠি দিয়ে জানিয়ে যাব তুমি আমাকে মেরে ফেলেছো। দেখুন, এসব থানা পুলিশের ভাই আপনি আমাকে দেখাবেন না। আমার বড় ভাই একটা থানার বড় বাবু, মেজো ভাই সিআইডি। আইন আমি বুঝি। খুনি আসামিও খালাস পায় যদি প্রমাণ না থাকে। আপনি কি প্রমাণ করাতে পারবেন আমি ঝুলিয়ে দিয়েছি? দিদি, ও দিদি, তোরা উঠে এলি? ওদিকে ভাতের থালায় তো মাছি ভ্যান ভ্যান করছে। আয় খাবে আয়। উনি খাননি,
রাগ করে উঠে এসেছেন হাত ধুয়ে। কেন মাসিমা ভাত না খেয়ে উঠে এলেন? কেন জানিস না? আমাকে শিক্ষা দেবেন। ছেলের কাছে সাত কাহন করে বলবেন আমি খেতে দিচ্ছি না, বড় মাছখানা নিজে খাই। খাওই তো, মুখে পোকা পড়বে মিথ্যা কথা বললে। কোনো বেটা বেটি বলতে পারবে না রমা কোন পিঠ বেচে খাবার দেয়। জানি বাচ্চা জানি, তুমি যে কি মানুষ জানতে আমার বাকি নেই। কথাই বলে না, কালো মুরগিও দাদা ডিম পাড়ে সাদা সাদা। হবে না, দেখে শুনে ভালো মানুষের মেয়েকে নিয়ে এসেছি যে দরদ কত। দূর করে দেব, বাড়ি থেকে দূর করে দেব। এত বাকমান আমার সহ্য হবে না। বদনামি যখন হয়েছে এরপর একদিন ভাতের সঙ্গে বিষ মাখিয়ে দেব, তখন বুঝবে আমি কিরকম ছেলের বউ। কেমন আছো বর্দি? আরে ছোট তুই? মা কেমন আছে জানতে এলাম। পুরী থেকে এসেই তো তোমাদের এখানে চলে এলাম। ওখানেই শরীর খারাপ হয়েছিল শুনেছিলাম। হাতে মিষ্টির প্যাকেট মনে হচ্ছে। হ্যাঁ ভাই, মা সন্দেশ খুবই ভালোবাসে, তাই বাড়িতে ছানা কেটে সন্দেশ তৈরি করে আনলাম। তুই যে অবাক করলি ছোট, শাশুড়ির উপর এত দরদ আগে তো কোনোদিন দেখিনি। হঠাৎ দরদের নদীতে একেবারে পাম তাকিয়ে দিলি যে। তুমি বড্ড চেতাং চেতাং কথা বলো বর্দি, এই জন্যই আমি তোমাদের বাড়িতে আসতে চাই না। দরদ আমার কি? শাশুড়ি মায়ের মতো, তাকে দেখতে এসে আমি যদি অন্যায় করে থাকি বেশ করেছি। আমি তোমাকে বলেই দিয়েছি আপনি যতদিন বাঁচবেন আমার বাড়িতে থাকুন, আর কারো কাছে ভিখিরির মতো গিয়ে আপনাকে দাঁড়াতে হবে না। কি ব্যাপার বলতো দীপা? হঠাৎ উর্মি শাশুড়ি ভক্ত হয়ে উঠলো। আগে তো নাম শুনতেই পারতো না, কি এমন ঘটলো? আজীবন শাশুড়ির ভার নিতে চাইছে। একটা ঘটনার কথা তোমাকে বলা হয়নি বর্দি। ঘটনা? কি ঘটনা? উর্মিদি পুরী যাওয়ার আগে মিনুকে নিয়ে আমি ওদের বাড়ি গিয়েছিলাম, তো তখন আমি শুনে এলাম তোমার শাশুড়ির ওই রাধা মাধবের বিগ্রহটা নাকি সোনার। হ্যাঁ হ্যাঁ, শাশুড়ি বলেছে নাকি? না তোমার শাশুড়ি কিছু বলেনি, আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন ছেলেরা যদি না খেতে দেয় খাবার অভাব হবে না। তবে উর্মিদি আর তার মা ওই মূর্তিটাকে গোপনে স্যাকরার কাছে নিয়ে গিয়েছিল, সে নাকি বলেছে পাক্কা সোনা। বলিস কি রে ভাই? নিশ্চয়ই 500 গ্রাম সোনা হবে। তা তো হবে, বেশিও হতে পারে। সেই ভেবেই তো শাশুড়ির জন্য সন্দেশ নিয়ে এসেছে। চিরদিনের ভাই নিতে চাইছে। স্বার্থ, বুঝলে বর্দি? স্বার্থ। আমরা সবাই স্বার্থের দুনিয়ায় ঘুরছি। এসব কথা আগে বলবি তো হতচ্ছাড়ি। আমি বলে মাকে যা মুখে আসে তাই বলে দিলাম। ছি ছি ছি, শাশুড়ি হচ্ছে মায়ের সমান। আমি কি করে জানবো এসব কথা? জানতে হয় বাছা, জানতে হয়। সংসারে থাকতে গেলে সব দিকেই নজর রাখতে হয়। ঘর সংসার যখন করবি তখন বুঝবি। কি বলেছিল বড়দি? মিনু, মিনু আছিস? মিনু, ডাকলে বড় মামি? যা তো মা, তোর দিদার জন্য গরম 500 লুচি নিয়ে আয়, সঙ্গে 4টে বড় সাইজের রাজভোগ, আর হ্যাঁ চিনি পাতা দই 200। বেলা 2টো বাজে বড় মামি, এখন দই মিষ্টি লুচি কি হবে? সে খোঁজে তোর কি দরকার? তোকে আনতে বলেছে, তুই নিয়ে আসবি। তোর দিদা শক্ত ভাগ হয়েছে তাই খাননি। মানুষটা উপোস করে থাকবে, গৃহস্থের অকল্যাণ হবে না। ছোট মামি
আরে সব তাড়াতাড়ি নিয়ে আসবি। বুঝে থাকে তো আবার যেন গল্পে মেতে যাস না। কি ব্যাপার বলো তো মাসি, বড় মামি হঠাৎ দিদার উপরে তো দরদ দেখাচ্ছে কেন? ভানুমতির খেল। ভানুমতির খেল? হ্যাঁ, পরে বলবো তোকে। আয়, খাবার নিয়ে আসবি। আমাদের সংসারের স্বার্থপর চরিত্রগুলো তোকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। সংসার তো নয়, চিড়িয়াখানা। আয়। আমি এখন কি করি বলো তো ছোট বৌমা? ওই সময়টা বড় বৌমা পালিয়েছে বলছে, আপনি আমার এখানে থাকুন মা, তোমরা আমার কাছে সবাই সমান, কেউ কোলেরও নয় আর কেউ পিঠেরও নয়। আমি আপনাকে আগে বলেছি মা। বলেছ, কিন্তু আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, বড়দির সঙ্গে আপনি একটা দিনও থাকতে পারবেন না। আপনি যদি ওর সঙ্গে একটা বছর মানিয়ে চলতে পারেন, আবার নামে আপনি কুকুর পুষবেন। আমার মতো ধৈর্যশীলা মেয়ে, অথচ বিয়ের 5 মাসের মধ্যেই আলাদা হয়ে যেতে হলো। কি কুৎসা হচ্ছে আমার নামে? দেখো বড়দি, দেখ উর্মি, আমরা ঘাসে মুখ দিয়ে চলি না। তুই যে মাকে ভজাতে এসেছিস এটা আমার জানতে বাকি নেই, কিন্তু মনে রাখিস 7 মণ তেল হয়তো পড়াতে পারবি, কিন্তু রাধিকা নাচবে না। আমি মাকে ছাড়বো না। দেখি তুই কি করে নিয়ে যাস। মা তোমার একার নয়, মরি মরি কি কোথায় শোনালি? গত বছর শাশুড়ি মরতে বসেছিল, মা দেখতে চেয়েছিল তার ছোট ছেলে ছেলের বউকে। মায়ের অসুখের কথা শুনে কপত কপতি পশ্চিমে বেড়াতে গেলেন। আর তুমি? আমি হ্যাঁ হ্যাঁ, তুমি গুণবনা জানতে বাকি নেই আমার। এই তো 4-5 মাস আগে ভেদ বমি হলো মা, যায় যায় অবস্থা। একটাবার গিয়েছিলে খোঁজ দিতে? কি হচ্ছে ছোট বৌমা? অসহ্য আমি সইতে পারি না মা। চালতামুখী গদর খাকিদের কথা শোনো। মুখ সামলে কথা বলবে বড়দি। কেন না তোর ভয়ে? কি আমার লাট বেলাট এলে রে? ওর ভয়ে আমি ইঁদুরে ঘাটে ছেড়ে গেলাম আর কি। চারটে বক্তা হয়ে আর নির্লজ্জ কোথাকার। আমি তো কারো বাড়িতে থুতু ফেলতেও যাই না, আমার বাড়ি আসে কোন লজ্জায়। বড় বৌমা, এসব কি আরম্ভ করলে তোমরা? আপনি বিচার করুন মা। আমার বাড়িতেই বসে আমাকেই গাল মন্দ করবে, আর আমি চুপ করে বসে থাকবো? যেমন আমার বেটি আমি নই। তুমি মিলিটারি তো হাম মিলিটারি, আমি ছাড়া কথা কইব না। খুব জায়গা দেয় একটু উপর মতো দেখো ছোট বৌমা, আসছে মাসের পরের মাসে তো আমার পালা। দরকার হলে আমি পুলিশ দিয়ে আপনাকে আটকে রাখবো। আমার স্বামী ইঞ্জিনিয়ার, চালের ব্যাপারে নয়। কত ধানে কত চাল আমিও জানি ভালো করে বুঝিয়ে দেবো। লোক আছে, ভাই আছে, ভাই আছে, কি হয়েছে তোমার? শাশুড়ি যেন ওর একার, কান পড়ে মারবো? আমাদের কোনো অধিকার নেই তার উপর। কি জ্বালা! লোক আছে। ভাই জানে তো, ভাই জানে তো, দাঁড়িয়ে আছে। না, অন্য চালাকি না মেয়ে, কোচিকা বড় কোচ একেবারে উঠলে উঠছে। দেখেই প্রয়োজনে আমি দেখেই যা। দেখে আইসো। যাবো, তবু আমি অধিকার ছাড়বো দেখে না। আইসো। তা হ্যাঁ গো মা, ঠাকুরটা সাবধানে রেখেছে তো? এই তো আমার অচলের তলায়। সাবধান মা, একদম কাছে। পাগলা হয়েছে তো। আপনার বড় বউ দেখ, মালটা খেয়ে জানে কখন নিয়ে যাবে টেরও পাবেন না। দিদিমা, দিদিমা ভালো আছে? আরে লক্ষ্মী তুই? মেজ বৌদির অসুখ, তাই আপনাকে যেতে বলেছে আমার সঙ্গে। আমাকে যেতে বলেছে? আপনি যাবেন না মা, অসুখ না হাতি।
সব তীর্থই ঘুরিয়ে আনবো। আসছে মাসের পরের মাসে আমরা ভারত ভ্রমণে যাচ্ছি। তৈরি থাকবেন। আপনার ছোট ছেলে বলে দিয়েছে। কি ব্যাপার দিদিমা, ছোট বউরা তো দিন দরিয়া মেজায় দেখছি। মা আসুন, খেয়ে নেবেন। কি খাবো? লুচি আনিয়েছি, রাজভোগ এনেছি, আর চিনি পাতা দই। আপনি দই ভালো খান, তাই মিনুকে দিয়ে আনালাম। আসুন, বেলা যে শেষ হয়ে গেল, সারাদিন না খেয়েছেন, পিত্তে পড়বে যে। রেখে দাও, রাত্রিরে খাবো কম। না মা, এই তো খেলাম। ছোট বৌমা সন্দেশ নিয়ে এসেছিল। ছোট বউয়ের মতলব কিছু বুঝতে পারলেন? মতলব? গত মাসে একদিন আগে গিয়েছিল, অনেক কথাই নাকি আপনাকে শুনিয়েছিল। সে আজ আমার বাড়িতে মিষ্টির প্যাকেট বয়ে নিয়েছে, নিশ্চয়ই কোনো মতলব আছে। যাবার সময় আবার লোক দেখিয়ে গেল ভারত ভ্রমণ করিয়ে আনবে। শুনেছো তুমি? আমি পাশের ঘরেই ছিলাম, সবই শুনেছি। আপনার ঠাকুরের উপর লোক। ঠাকুর আপনি হাত ছাড়া করবেন না, যতদিন বাঁচবেন নিজের কাছেই রাখবেন। সে আর বলতে নেড়া কমার বেলতলায় যায় বড় বৌমা। কথাই বলে নিজের ধন পরকে দিয়ে দৈব কমরের কথা বলে। ওটার অসুখের সময় ছেলেরা বলল, টাকা থাকলে দাও মা, পরে তোমাকে দিয়ে দেবো। আজও দিচ্ছে, কালও দিচ্ছে। আমার লাখ টাকা আর উপর হস্ত করলো না। চলো। দিদিমা, ঠাকুরের ওপর দু বউয়েরা তো ভক্তি কেন? হঠাৎ ওদের ধর্মরাজত্ব হলো নাকি? যাদের মুরগি ঠেক চিবাতে না পারলে, যাদের মন ভরে না, তারা হঠাৎ ঠাকুরের ভক্ত হলো কেন? বা উর্মি বৌদি বা বললেন কেন ঠাকুর হাত ছাড়া করবেন না? এই সুলুক সন্ধান জেনে তবে এই বাড়ি থেকে চলে যাব। যাহ, তাই আবার হয় নাকি? হ্যাঁ গো মাসি, মা আমাকে বলেছে ঠাকুমার রাধা মাধব নাকি খাঁটি সোনার তৈরি। বলেছে ঠাকুমার সঙ্গে একদম ঝগড়া বিবাদ করবি না, না চাইলেও সেবা করবি। বুড়িকে ভজিয়ে রাখতে পারলে আখেরে নাকি আমাদেরই লাভ হবে। কিন্তু ঠাকুর সোনার হয় আমি তো কখনো শুনিনি। হয় হয়, সেবার আমরা দক্ষিণ ভারতে তিরুপতি মন্দির বললে এখানকার ঠাকুর নাকি নিরেট সোনার তৈরি। নতুন বউকে লাগছে রে। কত দাম হবে ঠাকুমার ঠাকুরটা? সোনার হলে কালারটা প্রায় 20 লক্ষ টাকা জানতে হবে। এত দাম? তা তো হবে। সোনার ভরে এখন 50,000 টাকা। মা বলেছে কাউকে বলবি না মিলি, এমনকি তোর বাবাকেও নয়। বুড়িকে আমি ঠিক বুঝিয়ে নেব। তার জন্যই তো মা লুচি, রাজভোগ, দই আনিয়েছে। বুড়ির খুব লোভ জানো। আমি তো চা খাই না, হরলিক্স খাই। সেদিন আমাকে বললে দে না ভাই এক কাপ, খাইনি কোনোদিন। দিয়েছিলে? বারে আমি কি করে জানবো ঠাকুমার কাছে 20 লক্ষ টাকার সোনা আছে? জানলে নিশ্চয়ই দিতাম। মাসিমা চাইতে তুই কি বললি? বললাম মা বলেছে আমার শরীর খারাপ, তাই হরলিক্স কিনে দিয়েছে। তোমার কি হয়েছে যে তুমি হরলিক্স খেতে চাইছো? এমন লোভের মুখে আগুন। বুড়ো হয়ে তোমার বড্ড খাই খাই বেড়েছে। কেউ যদি বিষও খায় তাও নাকি তোমার চাই। এমন কটু কথাগুলো তুই বলতে পারলি মাসিমাকে? উনিই তো তোর বাবাকে এই পৃথিবীতে এনেছিলেন, বুকে রক্ত ঝরিয়ে মানুষ করেছেন, স্বপ্ন দেখেছিলেন ভবিষ্যতে। ছোটবেলায় তোর বাবাকে বুকে জড়িয়ে না শুতে পারলে ঘুমই আসতো না। তোর বাবাকে বুকে জড়িয়ে বলতেন, চাঁদ আকাশে নয়, চাঁদ আমার বুকে। জানিস মা দীপা, তোর মন্ত্রে কাজ হয়েছে। বড় বৌমা আমাকে আজ তৃপ্তি করে খাওয়ালো। অনেক দিন পর প্রাণ ভরে খেলাম মা।
পারবো না। বসো ঠাকুমা, আমি তোমার পা টিপে দিচ্ছি। ও মা, শালা তুই আমার পা টিপে দিবি? 20 লক্ষ টাকার জন্য আমি ভুল শুনছি না তো? বিবাহ স্বপ্ন দেখছি না তো? আমার ছোট নাতনি বলছে ঠাকুমা বসো, আমি তোমার পা টিপে দেবো। জল গ্লাস চাইলে যে দেয় না, উপেক্ষা করে চলে যায়, সে আজ আমার পা টিপে দিতে চাইছে। এই জন্যই তোমার কাছে ঘেঁষতে চাই না। এতে হাসির কি হলো শুনি? মা ঠিকই বলে, কয়লার ময়লা ছাতা ধোয়াতেও যায় না। বড় দোষা। জানিস মা দীপা, পৃথিবীর রূপটা ধীরে ধীরে আমার চোখের সামনে বদলে যাচ্ছে। এই মানুষের স্বার্থের ছবিগুলো আয়নার মতো স্পষ্ট দেখতে পাচ্ছি। কি হবে এই স্বার্থপর পৃথিবীতে বেঁচে থেকে? এরা তো আমাকে মনে প্রাণে চায় না, চায় আমার সোনা। দেখুন মাসিমা, জুনুদা কাই দেখে লাই তো এই স্বার্থপর পৃথিবীটার জুনুদা কাছে আমি ওই চেতনা যা হাত ধরা আমার ছেলে তো আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, ভক্তি করে। মাসিমা, যাদের আমি পৃথিবীতে নিয়ে এলাম, তুই ধরবো 10 মাস 10 দিন আমি পালিয়ে যখন যন্ত্রণার ধর আমি কৃষ্ণটাকে দেখে দেবো। একটা মানুষের দাঁড়া আমি গলি দাঁড়া মানুষ করলাম, তারা আমাকে চায় না। আমি তাদের কাছে লাঞ্ছিত, অপমানিত, বঞ্চনার শিকার। এর চাইতে মৃত্যু আমার কাছে শতগুণে শ্রেয় মা, শতগুণে শ্রেয়। না মাসিমা, এসব কথা আপনি কখনো ভাববেন না। ওরা যে আমাকে ভাবতে বাধ্য করাচ্ছে মা। হে পৃথিবীর মায়েরা, আমার দুর্দশা দেখে তোমরা শিক্ষা লাভ করো। যাদের কোলে নিয়ে তোমরা ভাবছো এই সন্তান আমার আশা, আমার ভবিষ্যৎ, ভুল, সব ভুল। তাছাড়া মাছটা এনে আগের দিনে ভিজে রেখেছিল। কল্পনা কি বললো জানো? বাড়িতে পঙ্গপাল এসেছে মা, সবার সামনে আপনাকে খাওয়াতে পারবো না, আপনি এক্ষুনি খেয়ে নিন। খাইয়ে ভজাচ্ছে বুড়িকে। হ্যাঁ গো, যা খেতে খেতে বুড়ি বলছিল কাজে বুঝা কবে নাকি আপনাকে আপেল, আঙুর, কলা, সন্দেশ এত খাবার দিয়েছিল। বুড়িকে দিয়েছিল নাকি মুড়ি, তাও বলেছে। বুড়ির পেটে তো কথা পচে না, যা মনে আছে বলে দেয়। তুমি ভাই আগে থাকতে যদি তোয়াজ করতে, দেখো চেষ্টা করে। আমি কি করে জানবো? জানতে হয় বাছা, জানতে হয়। সংসার করতে হলে চারিদিকে লক্ষ্য রাখতে হয়। এরা বনেদি পরিবার, পুরনো সোনা গয়না থাকতেই পারে। আমার শাশুড়ি মারা যাবার পর 50 খানা গিনি পেয়েছিলাম সিন্ধুকে, অথচ বেঁচে থাকতে কোনো দিন বলেনি আমার কাছে গিনি আছে। আমি এত তোয়াজ করতে পারবো না। না পারবে মা, আমি কি করব? কথাই বলে গায়ে পড়লে গাধাকেও বাপ বলতে হয়। তোর শাশুড়ি তো ভালো, আমার শাশুড়ি বিছানা নষ্ট করে ফেলতো, নাকে কাপড় বেঁধে বিছানা পাল্টে দিতাম। তোমরা খাবে না? আপনি বোধহয় খেয়ে এলেন দিদি। হ্যাঁ ভাই, খুব তৃপ্তি করে খেলাম, ভাত খেতে পারি, মাছের মাথা খেয়ে পেট ভরে গেল। ভাগের মায়ের কপালে এত সুখ শান্তি আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। হ্যাঁ, মেজ বৌমা বলছে আপনি আমার এখানে থাকুন মা, রোজ আপনাকে একটা করে মাছের মুড়ো খাওয়াবো। আমার কি এত সুখ কপালে সইবে? মেজদি খাওয়াবে? কেন আমি আপনাকে খাওয়াতে পারি না? আমি আপনাকে মাছের
যে এত দরদ জানতে আমার বাকি নেই। দু চোখে যাকে দেখতে পারতো না তাকে আদর করে মাছের মুড়ো খাওয়াচ্ছে। খান মা, আর কতদিন বাঁচবেন মা? দরদের নদীতে একেবারে পান ডাকিয়ে দিলে। তোর মুখটা নয়, ভাগাড় ভাগাড়, তোমার মুখটা আজ থাকুক। তুই আর কথা বলিস না পেঁচি। আমি পেয়েছি আর তুমি কি? আয়না দিয়ে মুখটা দেখে এসো, মুখে থুতু ফেলতেও ঘেন্না হবে। পায়ে চপ্পল দেখেছিস? চালটা মুখে পাতলি। চুপ করো, তোমরা চুপ করো। আমার দম বন্ধ হয়ে আসছে। বাতাসে বিষাক্ত বিষ ছড়াচ্ছ তোমরা। আমার 3 ছেলে, 3 জনেই প্রতিষ্ঠিত, অভাব অনটন কারণ নেই। তবু কেন নিজেদের মধ্যে খেয়ে খেয়ে করে মরছ? পুত্র স্বার্থের জন্য কেন মধুর সম্পর্ক কুলসিত করে তুলছ? আপনি জানেন না মা? জানি, আমি সব জানি ছোট বৌমা। তোমরা আলেয়ার পিছনে ছুটে বেড়াচ্ছ। হয়তো এমন একদিন আসবে তোমাদের ভুল ভেঙে যাবে, ঘেন্না হবে আমার উপর। আমি আর পারছি না মা, আমি আর অভিনয় করতে পারছি না, পারছি না। শেষ পর্যন্ত কি সমাধান হলো মাসি? কোথায় থাকবে ঠাকুমা? এখনো আলোচনা চলছে। বাপি তো বলেছে তোদের কারো কিচ্ছু করতে হবে না, মা আমার কাছেই থাকবে। মেজ কাকু আর ছোট কাকু তাতে রাজি নয়, বলছে মায়ের উপরও আমাদের দায়িত্ব আছে, সে দায়িত্ব আমরা এড়িয়ে যেতে পারি না। ভুলটা তো আমিই করেছি। তুমি? ভেবেছিলাম মাসিমা ওখানে লাইট বন্ধ করতে হবে। কিন্তু এখন দেখছি হিতে বিপরীত হয়ে গেল। শান্তির বদলে অশান্তির আগুনে জ্বলছেন মাসিমা। দিদি কি শুনো এলি মিলি? ডিসিশন হলো কিছু? হবে কি করে? সর্ষের মধ্যেই তো ভূত। বাপি বারবার বলেছে, তুমি নিজেই বলো মা, কার কাছে গেলে তুমি শান্তি পাবে? 100 বার অন্তত কথাটা রিপিট করলো বাপি। মেজ কাকা ছোট কাকাও বললে, তুমি বলো মা, কার কাছে গেলে তুমি সুখী হবে? বুড়ি কি বললে জানো? কি বললো? বললে জমের কাছে। জমের কাছে গেলে আমার কাছে হাত, আমাকে দে, কোলে বস। নিশ্চয়ই বুড়ি ডিসব্যালেন্স হয়ে গেছে দিদি। বাপি কাকুদের উচিত উঠি জায়গা করছিলে না, সেটা তো তোমার ইয়ে করা পাঠিয়ে দেওয়া। লাইট ওনার না, দুর্ভাগ্য নিয়ে লাইট তো তোরা হাসি ঠাট্টা করিস না মিলি। যে কটা দিন বেঁচে আছে একটু শান্তিতে থাকতে দে মাসিমাকে। তোদের মা কাকির তো স্বার্থ আছে, কিন্তু তোরা কেন ওনার দুর্ভাগ্য নিয়ে হাসি ঠাট্টা করবি? উনি শুধু তোদের গুরুজন নন, তোদের বাবার মহিষী জননী। মাসি তোদের ঠাকুমা যখন একা থাকেন মাঝে মাঝে বেসুরো গলায় একটা গান করেন, আমি সুখেরও লাগিয়া যে ঘরও বাঁধিনু অনলে পুড়িয়া গেল। গান নয়, যেন মর্ম ভেদে হাহাকার বেরিয়ে আসে, দু চোখ ওনার জলে ভরে যায়। তোরা কোনোদিন লক্ষ্য করিসনি? আমি করেছি, আমি করেছি। মাসির আবার বেশি বেশি। চুপ কর মুখ পুরি, চুপ কর। মাসির কি দায় রে? ওনার সঙ্গে কি রক্তের সম্পর্ক আছে, নাকি সোনা ঠাকুর দিয়ে যাবে মাসিকে ঠাকুমা? আসলে আমরা কোনোদিন ঠাকুমার কথা সিরিয়াসলি ভাবিনি। মানুষ যে বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝলি না, কথাটা ঠিকই বলে রে, ঠিকই বলে। আমি ভেবে পাচ্ছি না কিসের দুঃখ ঠাকুমার। দিদি মাসি দুজনেই বলছে ঠাকুমার নাকি খুব কষ্ট। হ্যাঁ, 3 ছেলের বাড়িতে যাওয়া আসা, কিন্তু বাপি তো বলেছে আমার কাছেই থাকো মা, কোথাও যেতে হবে না তোমাকে। তাতেও রাজি নয়। আসলে বুড়ি যে কি চায় বুড়ি নিজেই জানে না। বড়দি মেজদি বুড়ি নষ্টামিটা দেখলি তো?
ভাসুর ঠাকুরদের সামনে বসেছিলাম, তাই আমি মুখে কুলু বেটে রইলাম। এত অহংকার কিসের তোমার? ওই ছাই ঠাকুর মূর্তি আমরা চাই না, মরে গেলে তো আমরাই পাবো, নাকি বলো বড়দি? যদি বলে যায় ঠাকুরটাকে আমার সঙ্গে চিতায় তুলে দিস তোরা। ঠিক বলেছ বড়দি, মা এখানে যন্ত্র বলতেই পারে। ছেলেরা তখন হয়তো বলবে মায়ের শেষ ইচ্ছে যখন, যাও ঠাকুরটা চিতায় তুলে। এত সস্তা নয়, সোনার ঠাকুর আগুনে দেবে এমন বিব্রতি কারো হয়নি, দিলে আমি প্রতিবাদ করব। আচ্ছা ছোট, আজ আমাদের খেতে টেতে দিবি নাকি? বাড়িতে মহা সম্মেলন হচ্ছে, সন্ধ্যে 7টা বাজে, কখন রান্না করবি, কখন খেতে দিবি? তার উপর শাশুড়ির স্পেশাল খাবার। উনুনের ছাই দেব। পারবি পারবি দিতে তুই উনুনের ছাই? হ্যাঁ পারবো, তোমরা আমাকে চেনো না, আমি সব পারি। তোমরা আমাকে গ্যারেন্টি দাও পুলিশি ঝামেলা হবে না? তাহলে পুরীকে আমি বিষ খাইয়ে মেরে ফেলবো। পারি? তুমি দাও না গ্যারেন্টি, পুলিশি ঝামেলা হবে না? দেখো আমি পারি কিনা। এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই? আজ মাসের 10 তারিখ, বুড়ির জন্য এক্সট্রা খাবার করতে গিয়ে আমার মোটা টাকা বেরিয়ে গেল। এদিকে তোমার দেওয়ার বলছে তুমি যে আমাকে ফতুর করে দেবে উর্মি, এইভাবে খরচ করলে। উর্মি উর্মি, আমি মূর্তিটা নিয়ে এসেছি। কই দেখি দেখি দেখি। এই নে। কি করে আনলে মা? বুড়ি মূর্তিটা আঁচল ঢাকা দিয়ে ঘুমিয়ে পড়েছিল, আমি চুপি চুপি আঙ্গোছে তুলে আনলাম। টের পাইনি? টের পাবে, তোমার মেসের পকেট মেরে মেরে হাত আমার পাকা হয়ে গেছে। দেখতো উর্মি, মূর্তিটা সোনার কিনা? সোনার বলেই তো মনে হচ্ছে। দেখি দে, আমার হাতে দে। এই নাও। আরে এ তো পেতলের মূর্তি। কি বলছো? সোনা আমি চিনি, এই মূর্তি যদি পেতলের হয় 1000 টাকা বাজি রাখলাম। তাহলে বুড়ি এতদিন লুকিয়ে রেখেছিল কেন? কেন আমাদের সঙ্গে প্রবঞ্চনা করলেন? তোমরা কোনো ছেকরার কাছে নিয়ে গিয়ে যাচাই করে দেখো। ছেকরাকে দেখাতে হবে না মাসিমা, সোনার জিনিস আমি বন্ধক রাখি, চোখে দেখলেই বলে দিতে পারবো আসল কি নকল। এতে সোনার ছিটে ফোটাও নেই, পুরোটাই পেতল, শুধু ঘষে মেজে জৌলস বাড়িয়ে দিয়েছে। অথচ এই জিনিসের জন্য আমরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে মারছি। ঝগড়া বিবাদের কথা ছেড়ে দাও, ওটা কোনো ব্যাপার নয়, কিন্তু এই যে এক গাদা টাকা খরচ করলাম ফালতু, তার কি হবে? মাছের মুড়ো, চিনি পাতা দই, রাজভোগ, ক্ষীরের পায়েস, আরো 1000 রকম বাইনাক্কা সামলাতে হয়েছে আমাকে। শোনো, আমি একটা যুক্তি দিচ্ছি তোমাদের। বুড়িকে ডেকে এনে জিজ্ঞাসা করা হোক কেন এতদিন উনি আমাদের ধাপ্পা বেশি দিলেন। যদি উপযুক্ত জবাব না দিতে পারে, কি করবে? গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে দূর করে দেবে? হ্যাঁ তাই দেব। কেন আপনি মিথ্যে কথা বলেছিলেন? কেন হয়রান করলেন আমাদের? আমার লোকের মুখে আগুন। ছি ছি ছি। কাকে ছিছি করছো মা? গায়ে তো ওনার গন্ডারের চামড়া। কিন্তু বড় বৌমা, মেজ বৌমা, তোমরা কিছু বলবে না? বললে কি আপনার লজ্জা হবে? লজ্জা গেটার মাথা তো আপনি খেয়ে বসে আছে। মরণ হয় না তোমার? এত লোক মরে, যমরাজ কেন যে তোমাকে দেয় না? এত ডাকি, এত কাঁদি, তবু তো আমার মরণ আসে না। আসবে কি করে? তুমি যে মহাপাপী, তাই যমরাজও ঘেন্নায় দূরে সরে যায়। আমরা হলে গলায় দড়ি দিতাম, নয়তো তেলে তলায় ঝাঁপিয়ে পড়তাম। বেহায়ার মতো ছেলেদের বোঝা হয়ে বেঁচে থাকতাম না। ঠাকুরটা দাও।
মূর্তিটা নয়। যে স্বামীদের নিয়ে এত গর্ব অহংকার তোমাদের, তারাও আমার দেহের রক্ত, এদের দেহ বইছে। ওদের দেহের রক্ত, মাংস, অস্থি, মজ্জা সবই আমার দান। তোমরা উড়ে এসে জুড়ে বসে দাবি করছো ওটা আমার স্বামী। তবে রে শয়তানি, আমরা উড়ে এসে জুড়ে বসেছি? বেরো, বেরো আমার বাড়ি থেকে। ছি, উর্মি, ছি, এতটা বাড়াবাড়ি। চুপ করো তোমরা, মেরেছি, বেশ করেছি। আমার খাবে, আমার করবে, আবার আমাকে এইভাবে অপমান করবে? আমি কি বানের জলে ভেসে এসেছি? এই বাড়ি ঘরদোর সব আমার, সব আমার। স্বামী সন্তান নিয়ে তোমরা সুখে থেকো মা। আমি নাজমা দেখলাম যাবার বেলা, আর আমি তোমাদের অভিশাপ দেব না। শুধু শুধু একটা কথা বলে যাচ্ছি, একদিন তোমাদের ছেলে হবে, বৌমা আসবে। আর যে ব্যবহার তোমরা করলে, আশীর্বাদ করছি এইরকম ব্যবহারই যেন করে ছেলের বউয়েরা তোমাদের সঙ্গে, এইরকম ব্যবহারই যেন করে। শুকুরের সাপে গরুগুলো মরে গেল আর কি। হিন্দি শাস্ত্রে একটা কথা আছে, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। ভাব সিদ্ধি না, মহাকালের খাতায় তোমার এই আচরণ লেখা হয়ে রইল। কেউ যদি বিফল হয়, ভাবো ধর্ম মিথ্যে, ঠাকুর দেবতা মিথ্যে, শাস্ত্র শুধু কথা কথা, কথার কথা। কোথায় যাচ্ছে? দরকার হয় তুমি দেখো, আমারও তো দায় কাটেনি খুঁজে দেখবার। আমি জানি না মাসিমা। না বাবু, যা জামালের মতো মুখ তোমাদের শাশুড়ি, ওনার সঙ্গে কথা বলতে আমার ঘেন্না হয়। সত্যি একটা সিক্রেট হয়ে গেল। তোমার দেওয়ার শুনতে পেলে আমাকেই বুঝবে। কিন্তু কিন্তু দিদি, তুমি তো দেখেছো মাকে খারাপ কথা আমি একটাও বলিনি। বলিনি তো আমিও, কিন্তু তোর ভাসুর সে কথা বিশ্বাস করবে? বলবে তোমার ক্যাটকেটে স্বভাব, এমনকি বড় মেয়ে ছেড়ে কথা কইবে না। আমার হয়েছে যত জ্বালা। এই রাতের অন্ধকারে কোথায় গেল বলো তো? মনে রাখবে যদি কিছু করে বসে। না না, যাবে আর কোথায়? অন্ধকারে বসে ভাগ্যকে ধিক্কার দিচ্ছে আর চোখে জল ফেলছে। সত্যি বর্দি, আমার মনটাও কিন্তু বারবার কু গাইছে। যদি ধরো কুকুর টুকুরে কিছু করে বসে। বলছি তো, সেরকম কিছু করবে না। মানুষ আজ পঙ্গু হয়েও বেঁচে থাকতে চায়। বটি, মাসিমা কোথায়? তুই এতক্ষণ কোথায় ছিলিস? আর বলো না, তোমার মেয়েরা বায়না ধরলো সিনেমা দেখতে যাবে। গিয়ে দেখি লক্কর হিন্দি বই চলছে, ভালো লাগলো না, তাই চলে এলাম। তুমি তাহলে কিছুই জানো না। কি জানবো? মায়ের সেই ঠাকুরটা পেতলের, সেটা তো আমি জানি। তুমি জানো দিদা? তুই জানিস? আরে মাসিমাকে যুক্তিটা আমি বাদলে দিয়েছিলাম। দিদিও তোমাদের হাতে লাঞ্ছিত অপমানিত হতে দেখে আমার খুব খারাপ লাগতো। তাই মাসিমাকে বলেছিলাম আপনার ঠাকুরটা আপনি সবসময় নিজের কাছে রাখবেন, সবাই যেন ভাবে ওটা অনেক দামি জিনিস। তারপর আমি নিজেই প্রকারান্তরে তোমাদের সে কথা জানালাম, মাসিমার ঠাকুরটা সোনার তৈরি। সেই ঠাকুরের জন্য মাছ মার খেলেন। কি বলছো কল্পনা দি? মাসিমা মাসিমা মার খেলেন? হ্যাঁ, উনি ধাক্কা মেরে ফেলে দিয়েছে। ছি ছি ছি,
এর জন্য তুই দায়ী। কি আশ্চর্য, তুই যদি মাকে যুক্তি না দিতিস মায়ের মাথায় এসব দুর্বুদ্ধি আসতো না। ছি ছি ছি, আমি আগে কেন যাচাই করে নিলাম না? ভালো হোক মন্দ হোক শাশুড়ি তো মায়ের সমান। কোথায় আছেন উনি? বেরিয়ে গেল কাঁদতে কাঁদতে। হয়তো কোথাও গিয়ে অন্ধকারে বসে আছেন আর চোখের জল ফেলছেন। আমি বাড়ির বড় বউ, তোর জামাইবাবু আমাকেই দুষবে। আমি যদি মরতে পারতাম। চিন্তা করো না দিদি, আমি দেখছি কোথায় আছে। যার বাড়ি যে মাকে লাঞ্ছিতা করলে তার তো কিছু চিন্তা ভাবনা আছে বর্দি। তার একবার খোঁজ নেওয়া উচিত ছিল না? কোথায় গেল মানুষটা? বর্দি, মেজদি, খাবে এসো। মার খোঁজ পেয়েছিস? না, কোথায় গেল মানুষটা খুঁজবি না তুই একবার? কোথাও যাবে না, ঠিক খাওয়ার সময় এসে হাজির হবে। আমি কি আর নতুন দেখছি ওনাকে? অপমান করো, লাঞ্ছনা দাও, ঠিক খাওয়ার সময় এসে হাজির হবে। উনি আর কোনোদিন তোমাদের বিরক্ত করতে আসবেন না। দীপা, আমাদের লাঞ্ছিতা জননী ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেছে। না না, এ হতে পারে না, এ হতে পারে না। জামাইবাবু ডাকছেন তোমাদের। ছেলেরাই মাকে ডাকতে গিয়েছিল খাবার জন্য। গিয়ে তিনজনেই নাকি মা মা বলে ডেকে আর সারা না পেয়ে শরীর ধরে নাড়া দিতে বুঝতে পারলেন মা মা আর নেই। মা, মা গো! আমি আমি নাট্যকারকে গল্পটা বলেছিলাম, উনি বললেন অবাস্তব গল্প। তিনটে ছেলে কৃতবিত্ত